রুমিন ফারহানা স্বতন্ত্র সংসদ সদস্য যিনি আছেন তিনি বললেন যে এই ধরনের ভোটকে উনি গুরুত্বহীন মনে করেন এবং সেই জন্য ভোটই দেননি। এই যে ভোট প্রক্রিয়া রাষ্ট্রপতির, এটা আপনার কাছে আসলে কেমন লাগবে? রুমিনের সাথে এখানে খুব দ্বিমত করার উপায় নাই, কারণ তিনটা পয়েন্টে কথা বলেছে। আমার একটা পয়েন্টে আপত্তি আছে, বাকি দুইটা নিয়ে কোনো আপত্তি নাই। প্রথমত, এটা যে পদ্ধতির ভোট, সেখানে ব্যক্তিগতভাবে সে মনে করতেই পারে যে এখানে যেহেতু অনিশ্চয়তা নেই, সে যে শব্দটা বলছিল যে ভোটের মধ্যে তো একটা এক্সাইটমেন্ট থাকে যে কে হবে কে হবে না, আমার ভোটটার জন্য হয়তো এই জিতে যেতে পারে। তো সেরকম যখন এক্সাইটমেন্ট নেই, তো স্বতন্ত্র সদস্য হিসাবে তার তো যাওয়ার বাধ্যবাধকতা নেই। এবং সে যদি দলীয় সদস্য হতো, একটা কমিটমেন্ট থাকতো, তাহলে বিষয় ছিল। বাট আমি মনে করি না যে ব্যক্তিগতভাবে তিনি মির্জা ফখরুল সাহেবকে অপছন্দ করেন, কিংবা কর্নেল অলির সাথেও তার তেমন বড় কোনো বিরোধ আছে। উনি হয়তো যান নাই উনার নিজের ইয়েতে স্বতন্ত্রতা বজায় রাখার জন্যই যান নাই। যে আমি অলিকে তো ভোট দেওয়ার উনি প্রশ্ন আসে না ওনার নীতিগত ভাবে, যে জামাতের সাথে তার হয়তো ওই ঘনিষ্ঠতা নাই। দ্বিতীয়ত, বিএনপির সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ঘনিষ্ঠতা ছিল, সেক্ষেত্রে উনি ফখরুল সাহেবকে ভোট দিতেই পারেন। কিন্তু এখন ভোট দিলাম না বলছে, আমাকে ছাড়াও তো ফখরুল হয়ে যাচ্ছে, বিষয়টা তাই দাঁড়িয়েছে। তো সেদিকে যান নাই। কিন্তু যে মারাত্মক যে বিষয়টা উনি আলোচনা করছেন, সেটা হচ্ছে 70 অনুচ্ছেদ, যেখানে আপনি আপনি যে দলের সদস্য হন সেই দলের প্রার্থীকে ভোট দিতে আপনি বাধ্য হচ্ছেন। এবং আমরা গত সপ্তাহে আলাপ করেছিলাম যে হুইপ বারবার তাগাদা দিচ্ছেন যে এটাও এই অনুচ্ছেদ যদি কেউ ভঙ্গ করে, তাহলে কিন্তু তার অসুবিধা হবে, বা সদস্য পদ নিয়ে আহ এটা কি বলবো, আইনগত জটিলতা পড়তে পারে। কিন্তু দেখা গেল যে ফখরুল সাহেব তো নিজস্ব দল থেকেও আরো বাইরে বোধহয় 9টা না 19টা ভোট বেশি পেয়েছেন। তো এখন উনি ব্যাপক জনপ্রিয়, সেটাই প্রমাণ হলো। ওনাকে অন্য দলের বা স্বতন্ত্র লোকজনও ভোট দিয়েছে। সব মিলিয়ে এটি ঠিকই আছে। কিন্তু রুমিনের যে বিষয়টা, আরেকটা যে পয়েন্ট যেটা আমি পছন্দ করছি না বললাম, সেটা হচ্ছে যে আমরা দলে, ও বলছে যে আমরা দলের দলীয় একজন লোক ব্যক্তিকে কেন দেবো, আমরা কেন এরকম 24 পরবর্তী সময়ে এসে, বর্তমান সময়ে এসে একজন নিরপেক্ষ নির্দলীয় ব্যক্তিকে পছন্দ করতে পারলাম না। এটা একদিকে উনি যুক্তি দিতে পারেন, আমরা নিরপেক্ষ নির্দলীয় লোক ইয়ে করতে পারি না। কিন্তু আরেকদিকে আমরা যে নির্দলীয় নিরপেক্ষ লোকগুলোকে নিয়োগ দিয়েছিলাম, সেগুলোতে আমরা দেখেছি বারবার হোঁচট খেয়েছি আমরা। ওই লোকগুলো বরং বেশি মেরুদণ্ডহীন হয়, আবার অনেক ক্ষেত্রে এত অ্যারোগ্যান্ট হয় তাকে সামাল দেওয়া কঠিন হয়। তো আমি নাম উচ্চারণ করে বলতে চাই না, অনেকে মরহুম। তো এই 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 জায়গাটাতে আমি মনে করি যে বিএনপি যে তার দলীয় একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে বা নির্বাচিত করেছে, সেটাই বরং বিজয়ের বিষয়। কারণ আমি একটা দল করব, আমার ডেডিকেশন থাকবে, এবং ত্যাগ থাকবে এই দলটার জন্য। কিন্তু সর্বশেষ পরিস্থিতিতে এসে, সর্বশেষ পরিণতিতে এসে আমি কেন ভোগ করবো না? সেখানে আমরা কেন তৃতীয় একজন ব্যক্তিকে নিয়ে আসবো? এখন নিরপেক্ষ ওই ব্যক্তিটা কে? এখন অনেকে তো মনে করে যে সেটা হচ্ছে ইউনুস, হ্যাঁ, বা ইউনুসের জাতীয় কেউ একটা। তো এই তো আবার আরেক আবর্জনা হলো যে ইউনুসকে যদি নিয়ে আসে। আপনি নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন যে শেখ হাসিনা বলেছে যে বিএনপি ফখরুলকে দিয়ে, অর্থাৎ রাজনৈতিক একজন ব্যক্তিকে দিয়েছেন, সেটা তারা প্রশংসার জন্য আমি প্রশংসা করি। এবং যে ইউনুসকে যে দেয় নাই, সেটারও উনি প্রশংসা করলেন এই ভিন্ন অর্থে। এবং ইউনুসকে যেভাবে পোর্ট্রেট করলেন, বলছেন একটা একটা বিশেষ প্রাণীর সাথে মিল রেখে বলছেন যে তার লোভাতুর জীব এক হাত বের হয়ে গেছিল এটা রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য। তো ইন দ্যাট কেস আমি সবকিছু মিলিয়ে, এবং ওই ব্যক্তিটাও আবার ইউনুস নিজেও আবার ইয়ে দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, যদিও অনেকে মনে করেন যে সে অভিনন্দন জানাতে ওর বুক ফেটে গিয়েছিল। আপনি মজার একটা ব্যাপার ঘটেছে, ডাস্টবিন শফিক এবং তার টিম গতকাল ইউনুসের সঙ্গে দেখা করেছেন, যে 8 দিন পাইলো না, যেদিন তার তার শোকের দিন, মানে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে, সেদিন ডাস্টবিন শফিকরা গিয়ে, তার প্রেস টিমের সদস্যরা গিয়ে তাকে মানে সান্ত্বনা জানাতে গিয়েছে। তো আগে যাইতে পরে যাইতে ভাই, ওই দিনই কেন যেতে হবে? তাহলে বোঝা যায় যে ইউনূসের গোলামগুলো আসলে এখনো তার গোলামি করার জন্য খুব রেডি হয়ে আছে, এবং তারা আশা করেছিল যে ইউনূস আবার রাষ্ট্রপতি হবে, তাদের আবার সুদিন
ফিরে আসবে। তাদের যে এখন কুদিন চলতেছে তা না, তারা তো দুর্নীতির মাধ্যমে অনেক টাকা ইনকাম করেছে এবং দুর্নীতিবাজদের ছাঁটাই, একটা দুর্নীতিবাজকে ইয়ে করে, আপনার কি বলবো এটা, রেহাই দিয়ে দুদকের মাধ্যমে, এবং তার পয়সা দিয়ে একটা পত্রিকাও বের করেছে। কোন কি আবর্জনা লেখে আমি জানি না, হয়তো আমার দেশের ইংরেজি ভাষণ করবে বলে শুনেছিলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যে এই যে ইউনুসকে যে দিল না, এটা মানে শেখ হাসিনার স্বস্তি নয় শুধু, আমি মনে করি যে মানে সমগ্র দেশবাসীর একটা স্বস্তি, এবং বিএনপির এটা সবচেয়ে বড় ক্রেডিট পাওয়ার যোগ্য যে অন্তত একটা এমন একটা পরিস্থিতি পড়লো না। এবং ইউনুসের লোকগুলো বারবার হুমকি দিতে যাচ্ছিল, এবং পলাতক ইউটিউবাররা সহ সবাই, যে ইউনুস, ফখরুল সাহেবকে করা কিন্তু এত সহজ না, তাহলে মূল্য দিতে হবে, হ্যাঁ পারবে না, মানে আকার ইঙ্গিতে বুঝিয়েছে যে ইউনুস এত শক্তিশালী, তাকে উপেক্ষা করা সম্ভব না। তো আল্লাহ রহমতে সবকিছু ঠিক মতো হয়েছে। ফখরুল সাহেবের মতো একজন সজ্জন ভদ্রলোক নির্বাচিত হয়েছেন, এবং আজকে আমরা আবার দেখি যে আমরা আলোচনা করেছিলাম যে এই পদে আরেকজনের নাম খুব আলোচিত হচ্ছিল, এই মঈন খান। আজকে আমরা দেখলাম যে এই শপথের পর পর মঈন খানও মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন। তো এটাও এক ধরনের, পরে আসছে মঈন খান প্রসঙ্গে। না আমি বলছি যে এটাও এক ধরনের সম্মান প্রদর্শন হলো কিন্তু তার প্রতিদ্বন্দ্বী বা যারা পদ প্রত্যাশী ছিলেন তাদের প্রতিও। হ্যাঁ বলেন। আরেকটা প্রসঙ্গ যেটা হলো সেটা হলো যে এই রাষ্ট্রপতির ক্ষমতা, আমরা জানি রাষ্ট্রপতি রাষ্ট্র বলতে গেলে তেমন কোনো ক্ষমতায় এই মুহূর্তে নেই, তারপরেও তো এটা আলংকারিক পোস্ট। কিন্তু আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের পর যে জাতীয় ঐক্যমত্য কমিশন অথবা বিএনপির যে ৩০ দফা, সব জায়গায় আমরা দেখেছি রাষ্ট্রপতিকে আরো একটু ক্ষমতা বান করার জন্য একটা প্রক্রিয়া, একটা প্রচেষ্টা, একটা আকাঙ্ক্ষা অনেকের মধ্যে আছে। তো আমার আপনার কাছে প্রশ্ন হলো, দুটো প্রশ্ন একসঙ্গে। একটা হলো রাষ্ট্রপতির ক্ষমতা কি আসলে একটু বাড়ানো দরকার কিনা, আর দ্বিতীয় প্রশ্নটা হলো রাষ্ট্রপতি নির্বাচনে এই যে ৭০ অনুচ্ছেদের কঠোর প্রয়োগ করার যে ব্যাপারটা, এটা থাকা উচিত কিনা? না, এটা তো সালাউদ্দিন সাহেব বললেন যে আগামী নির্বাচন হবে ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করে। তার মানে হচ্ছে যে ওনারা জুলাই সনদে যে অনেকগুলো বিষয়তে যে একমত হয়েছিলেন, কিংবা এটা বিএনপির ৩০ দফাতেও ছিল যে জুলাই সনদের পরিবর্তন করা, তোমরা রিস্ক নেন নাই নিজেদের ক্ষেত্রে। আগামীর জন্য যদি একটা ইনস্টেন্স রেখে যান, ইটস বেটার। আমরা আগামীটা অন্তত ভালোটা হোক এটা চাই, যেহেতু জুলাই সনদের অনেকগুলো ইস্যুজ এখনো চলমান আছে, এবং ওরা একটা সংসদীয় কমিটি করেছে বিএনপি, এবং সেই সংসদীয় কমিটিতে সমান সমান সদস্যপদ পায়নি বলে বিরোধী দল এখনো অংশই নেই। তো এমন একটা অবস্থায় তো এটাকে সংশোধনী করে তারপর ইলেকশন হবে, সেটা আশা করা খুব দুরূহ ছিল। যে এই যে পরিস্থিতিতে হয়ে গেছে, সামনে যাতে আরো বেটার হয়, এবং ওই সনদের আরো কিছু ব্যাপার আছে, ওই সনদে তো এটাও আছে যে একজন উপরাষ্ট্রপতি থাকবে। তো আমি বুঝি না, রাষ্ট্রপতিরই যেখানে কাজ নাই আর একটা উপরাষ্ট্রপতি কি করবে, এবং এই সনদে এগুলোকে লোকদেরকে পুরস্কার দেওয়ার জন্য হচ্ছে কিনা। রাষ্ট্রপতির মর্যাদা বাড়ানো দরকার, মর্যাদা তো থাকা উচিত, কিন্তু ওনার কার্যক্রম কি বাড়াবে? ওনার কার্যক্রমে এমন কি রয়ে গেছে যে উনি এখন পারছেন না? রাষ্ট্রের যদি গোলযোগ হচ্ছে, কোনো কিছু তো হচ্ছে, সেখানে তো উনি বিশেষ ক্ষমতা আইন জারি করা, এই 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 ইয়ে ওনার রয়ে গেছে। ওনার দ্বিমত করার অনেকগুলো বিষয় উনি যদি চান নিশ্চয়ই করতে পারেন, শুধুমাত্র কিতাবে আছে তাই আমি করতে পারি না তা না, উনি স্বাক্ষরের আগে এটা ফেরতও পাঠাতে পারেন। মোট বিষয়টা হচ্ছে আসলে আপনি কোন ব্যক্তিকে সেখানে দিচ্ছেন, পাঠাচ্ছেন, ওনার ব্যাকবোন কতটুকু। কালকে আমি একটা খুব সুন্দর দৃশ্য দেখেছি, মির্জা ফখরুল সাহেব যথারীতি তাদের দলীয় চেয়ারম্যানকে আগিয়ে দিচ্ছেন, মানে যখন ওনাকে ফুল দিয়ে করছিল, যখন ওনারা বের হবেন তারেক সাহেব আগে যাবেন সেটাই চাচ্ছিলেন। তারেক সাহেব আবার বললেন যে না, এখন এখন আপনি যাবেন সামনে, আপনি রাষ্ট্রপতি। এই যে জিনিস বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিলেন আর কি। তো এই যে জিনিসটা ভালো লাগে যে ঠিক আছে, এই যে একটা বন্ডিংস, আপনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে বন্ডিংস থাকা উচিত, এবং প্রেসিডেন্ট এমন কোন ব্যক্তি নয় যে যাকে
প্রেসিডেন্ট যিনি বলেন, আমাদের বিগত রাষ্ট্রপতি হয়তো মাইন্ড করতে পারেন, উনি যে ভাষায় বলেছিলেন যে আমি ওনার পদধূলি নিতে পারছি না। তো এরকম এরকম পরিস্থিতি তো হয় না। মির্জা ফখরুল তো নিশ্চয়ই এই কথা বলবেন না যে বর্তমান প্রধানমন্ত্রীর পদধূলি বঞ্চিত হয়েছেন বা এই জাতীয় কথা। তো এইখানেও রেসপেক্টফুল সম্পর্ক আছে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর। আমি আমি মনে করি যে এই সম্পর্কটা আরো ভালো হবে। এবং বিরোধী দল সবার সঙ্গে মির্জা ফখরুল সাহেবের একটা ভালো সম্পর্ক আছে। বিরোধী দল যখন কোনো একটা ইস্যুতে দ্বিমতের বিষয় আসবে, যখন তাদের আর কোথাও জায়গা থাকবে না, তখন অবশ্যই রাষ্ট্রপতির কাছে তারা যাওয়ার মতো স্কোপও থাকবে, কারণ উনার সঙ্গে সব দলের ভালো সম্পর্ক আছে। এবং আওয়ামী লীগের সঙ্গে তো উনার ভালো সম্পর্ক ছিল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। আচ্ছা, আরেকটা বিষয়, যে আপনি যে কথা বলতে চাচ্ছিলেন যে ডক্টর মঈন খানকে নতুন মন্ত্রী বানানোর কথা শোনা যাচ্ছে, এটা একটা ভালো সম্মান। আমরা এরকম কিন্তু বিশ্ব রাজনীতিতে দেখেছি, আপনি খেয়াল আছে যে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হলেন, তখন ওনার সঙ্গে কিন্তু ওই দলীয় লড়াইয়ে কিন্তু হিলারি ক্লিন্টন ছিলেন এবং খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। তারপর বারাক ওবামা মনোনয়ন পেলেন। বারাক ওবামা প্রেসিডেন্ট হয়ে কিন্তু হিলারি ক্লিন্টনকে প্রথম দফায় তার ফরেন সেক্রেটারি করেছিলেন, যেটা বলা হয়। তো এটা ভালো। তো এখানে যদি আমাদের এখানে সে ধরনের মনোনয়নের ব্যাপার নেই, তারপর আমরা শুনছি যে মঈন খানকে নতুন মন্ত্রী বানানো হচ্ছে, এটা খুবই ভালো হবে আমি মনে করি। কিন্তু আমার অন্য একটা প্রশ্ন, আজকে দেখলাম যে নতুন নাকি 4 জন মানে মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে নাকি 4 জনকে দেওয়ার কথা হচ্ছে এবং তাদেরকে নতুন রাষ্ট্রপতি শপথ পড়াবে, এরকম শোনা যাচ্ছে। সত্য মিথ্যা জানি না। আমার প্রশ্নটা হলো, আছে এখানে, আচ্ছা, তো আমার প্রশ্ন হলো যে এত মন্ত্রী দিয়ে পত্রিকাগুলো এই সত্যতা যাচাই করেছে, অনেক মিডিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা হলো, তারপর প্রশ্নটা হলো এত মন্ত্রী দিয়ে আমরা কি করবো? মন্ত্রী একটু বেশি হয়ে গেল না? প্রায় 60 জন হ্যাঁ, 65 জন হয়ে গেল। এটা আপনি ভালো বলেছেন। 50 জন মন্ত্রী অলরেডি আছে, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার। তার মধ্যে অর্ধেক প্রতিমন্ত্রী, অর্ধেক মন্ত্রী, আবার 10 জন উপদেষ্টা। এই উপদেষ্টার মধ্যে 5 জন প্রতিমন্ত্রী, 5 জন মন্ত্রীর মর্যাদায়। তার মানে 60 জন অলরেডি আছে। এই 60 জনের পরে আরো 4 জন বা 5 জন যদি যুক্ত হয়, বহর অনেক বড় হয়ে যাচ্ছে। কাজের কাজ কি হচ্ছে সেটা আমি জানি না, বাট যারা এখন অন্তর্ভুক্ত হচ্ছেন, আমি লিঙ্কন সাহেবকে চিনি না। কালকে রাতে একটা পার্টিতে আমাকে এনসিপির একজন মধ্যসারির নেতা, মানে ওটাতে খুব আপত্তি জানালো আর কি, এই লোকটা আসছে জঙ্গি জঙ্গি বাড়ে যাবে, এরকম এরকম কথাটা আমাকে প্রচার করছে। আমি কি কারণে? বলে যে উনি সালাফি, মানে সৌদি অনুসারী, মানে সৌদিদের যে তরিকা, ওই অনুসারী লোক, এবং এটা জঙ্গিবাদ আরো বাড়বে বাংলাদেশে। আমি সরকারকে বলবো যে এই ধরনের নিয়োগের আগেই যাদের সম্পর্কে এই ধরনের কথা হয়, তাদেরকে মানে ওয়াচে রাখা, বা তাদের এই মনোভাব যদি থেকে থাকে, এটা থেকে দূরে থাকা দরকার। কারণ আমরা, বিএনপি যখনই ক্ষমতা আসে জঙ্গিবাদ বেড়ে যায়। আমরা অতীতেও দেখেছি, বাংলা ভাই, তারপর আব্দুর রহমান, এদের এদের উৎপাত দেখেছে, এবং তাদেরকে বিএনপি গ্রেপ্তার করেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে বা ইন্টিরিয়াম গভর্নমেন্ট আমলে, মনিরুদ্দিন ফখরুদ্দিন আমলে তাদেরকে 2 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। তো এখনো আবার জঙ্গিবাদের অভিযোগ উঠছে। তো এখানে আমার জঙ্গিবাদ শব্দটার সঙ্গে আবার ইসলামিস্ট ঢুকে অনেকে এটাতে, বা ইসলামিস্টরা বেশি করে, এই জন্য এটা 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 ট্যাগিংটা ইসলামিস্টদের উপরে চলে যায় ধর্মীয় দৃষ্টিতে। আমি মনে করি যে জঙ্গিবাদ মানে ইসলামী ইয়ে ছাড়াও তো জঙ্গিবাদ থাকতে পারে। সব ধরনের জঙ্গিবাদ, সব ধরনের টেরোরিস্টদের আমরা যাতে সতর্ক থাকি। আর এখানে আরেকজন আছে, মঈন খান সম্পর্কে তো বললামই, যথেষ্ট ভদ্রলোক, অনেক পরিপক্ক লোক। মানে আমি কি বলবো না, আমি আমি মুগ্ধ ওনার আচরণে। তারপরে আন্দালি পার্থ, বাংলাদেশের তরুণ প্রজন্মের এক ধরনের আইকন। আমি দেখেছি তাকে যখন বিগত সরকারের আমলে ছিল, যখন পার্লামেন্টে বক্তৃতা দিত আওয়ামী লীগ আমলে। তো তার জন্য এই পুরস্কারটা আমি মনে করি যে মন্ত্রী হওয়াটা একটা দেশের জন্যই এটা এটা ভালো। এবং আর তার মেধা প্রজ্ঞা যদি এই সরকার কাজে লাগাতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্র লাভবান হবে। এবং এই ধরনের শিক্ষিত, ভদ্র এবং তেজস্বী লোকজন যদি মন্ত্রিসভায় যোগ হয়, তাহলে সেখানে সরকার এবং দেশেরই উপকার হয়। আরেকজন আহ আরেকজনের কথা আমি শুনলাম, উনি হচ্ছেন যে হিল ট্র্যাক্টের। পার্বত্য এলাকা, তো হ্যাঁ, পার্বত্য এলাকা।
হ্যাঁ, পার্বত্য এলাকার পার্বত্য মন্ত্রী যেহেতু পদত্যাগ করেছেন, আগে যিনি ছিলেন, আমার ধারণা করি যে ওনাকে ওই মিনিস্ট্রিতে দেওয়া হবে। সেখানকার অভ্যন্তরীণ রাজনীতি এবং আহ, গোষ্ঠীগত বন্ধন এই সমস্ত চিন্তা করে রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়। তো আমার মনে হয় সেটাও যাচাই বাছাই করা হয়েছে। বাকি আর যেগুলো আছে আমি চিনি না, কে কে হবে আমরা সেই পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। সন্ধ্যায় রাষ্ট্রপতি শপথ নিচ্ছেন, রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরে এই শপথ অনুষ্ঠান হবে বলে পত্রিকায় এখনো পর্যন্ত খবর এসেছে। একটা বিষয় যে এমনও আমি এটা বুঝি না, যেমন ধরেন আপনার এই যে 4 জন মন্ত্রী নিচ্ছেন, আহ আমার তো মনে হয় কিছু মন্ত্রণালয়ে যাদের পারফরমেন্স খারাপ ছিল তাদেরকে হুম। সরিয়ে নিলে ভালো হতো। তারপরে হয়তো সরাবেন, আমি জানি না, বলতে পারবো না। কিন্তু দেখেন আপনার পার্বত্য এলাকায় কিন্তু আগে একজন মন্ত্রী ছিলেন, একজন প্রতিমন্ত্রী ছিলেন, এই প্রথমবারের মধ্যে ওখানে একজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছিল। কিন্তু পার্বত্য বিষয়ক যে মন্ত্রণালয়, এটা কিন্তু একটা ছোট মন্ত্রণালয়, এখানে 2 জন মন্ত্রী। আবার ধরেন এখন যেটা শোনা যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়ে যদি লিঙ্কন সাহেবকে নেওয়া হয়, তো ধর্ম মন্ত্রণালয়ের কাজে কিন্তু এটার কিন্তু একটা ছোট মন্ত্রণালয়, তেমন তো হুম। কোনো কাজ নেই। তো এখন এখানে একজন পৌরমন্ত্রী আছেন, আরেকজন প্রতিমন্ত্রী নেওয়ার দরকারটা কি? মানে এই যে একজন মন্ত্রী যখন আপনি নেবেন, তার পেছনে তো জনগণের অর্থের একটা বিপুল বিনিয়োগ থাকে। তো এগুলি হুম। কি উনি একদিকে কৃচ্ছ সাধনের উদাহরণ তৈরি করছেন, আরেকদিকে এত এত মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা ওনার বিশেষ সহকারী অমুক তমুক দিচ্ছেন। একজন মাত্র ইউনিভার্সিটি থেকে পাশ করলেন, উনি হয়ে গেলেন আপনার অতিরিক্ত সচিব পদমর্যাদা, যার নাকি বিসিএস পরীক্ষা দিয়ে এখন আপনার হওয়ার কথা। হ্যাঁ, সে ওখানে যে অতিরিক্ত সচিব হয়ে যাচ্ছেন চট করে উপদেষ্টা হয়ে। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে খুব প্রয়োজনীয় কিনা আমি বুঝতে পারছি না। আপনি কি বুঝেন? আমি মনে করি যে মাথাবাড়িটা কম করা উচিত এক কথায়। সেটা আহ, বিবেচনা করা উচিত। এখন প্রাথমিক অবস্থায় হয়তো রেখেছেন, পরবর্তীতে হয়তো এটা ছাঁটাই করতে পারেন। কারণ প্রাথমিক অবস্থায় রাষ্ট্র যে একটা দুর্যোগের মধ্যে দিয়ে এসছে, 24-এর পরে গত দেড় বছর যেটা যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এবং তারা আবার মনে করে যে ইউনূসের আগেও ধ্বংস ছিল। তো এই প্রেক্ষিতে তারা তৈরি করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা তো জনগণের টাকা, জনগণের টাকা এত হাতি পোষার তো প্রয়োজন নেই, এটা কমিয়ে আনতে পারে তারা।